আবরারের কথা শেষ হতেই রাই বলল, আপনার সাদি ভাইকে নিয়ে এত মাথা ব্যথা কেন বলুন তো? আর সাদি ভাই আমার জন্য অপেক্ষা করছে না। সে খুব ভালো করেই জানে আমি আপনার কাছে আছি। এখন আপনাকে গেঞ্জি পরতে হবে। আপনি আমার কাছে আসুন, আমি পরিয়ে দিতেছি। আবরারকে সুন্দর মতো কাপড় পরিয়ে দিল রাই। আবরার আর কোনো কথা বলল না। তারপর বিছানায় শুয়ে দিয়ে বলল, এখন চুপচাপ শুয়ে থাকুন, আমি আসছি। আবরার বলল, কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন কোথাও যাবে না, এখানেই থাকো। রাই একটু হাসলো আবরারের কথায়। রাই মুচকি এসে বলল, আমি শাওয়ার নিতে যাব। আমি বাইরে কোথাও যাচ্ছি না, কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আবরারের এখন নিজের কথায় নিজেরই গালে চড় মারতে ইচ্ছে করছে। রাই নিজের ব্যাগ থেকে কাপড় বের করতেছিল। হঠাৎ রায়ের মাথায় প্রচণ্ড রকমের ব্যথা শুরু হয়। রায়ের চোখ ঝাপসা হয়ে আসছে আস্তে আস্তে। রাই দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে যেয়ে রাই নিজের মাথায় চোখে মুখে পানি দিচ্ছে। অপরদিকে রাই কেন দৌড়ে ওয়াশরুমে গেছে এটা আবরার বুঝতে পারল না। আবরার রায়ের নাম ধরে ডেকেই চলেছে। রাই নিজের মাথা দুই হাতে চেপে ধরে আছে। নাক থেকে আবারও রক্ত আসতে আরম্ভ করেছে। রাই বেসিন থেকে পানি নিয়ে নিজের নাক পরিষ্কার করে নিল। ওপাশ থেকে আবরার রায়কে ডেকেই চলেছে। রায়ের চোখে পানি টলমল করছে। রায় চোখের পানি মুছে নিল। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে এলো। রায়কে দেখে আবরার বলল, ওভাবে কেন ওয়াশরুমে চলে গেলে? আর আমি তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, তুমি কেন সাড়া দাওনি? কি হয়েছে তোমার? তোমার চোখে মুখে হঠাৎ কেন পানির ঝাপটা দিয়েছ? রায় নিজেকে স্বাভাবিক রেখে বলল, মাথাটা একটু ব্যথা করছিল, তাই পানির ঝাপটা দিয়েছি। বেশি খারাপ লাগছে নাকি তোমার? ডাক্তার ডাকতে বলবো আমি? না না, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি। আপনি শুয়ে থাকুন। রাই নিজের ব্যাগের কাছে গেল, তারপর কিছু ওষুধের পাতা বের করলো। রাই ঔষধগুলো থেকে কয়েকটা ওষুধ খেয়ে নিল। আবরার আস্তে করে বলল, এটা কিসের ওষুধ তুমি খেয়েছো? আমাকে দেখাও তো। মাথা ব্যথার ওষুধ। আপনি হঠাৎ আমাকে নিয়ে এত আগ্রহ কেন প্রকাশ করছেন? আমাকে নিয়ে বেশি আগ্রহ দেখাবেন না, তাহলে কিন্তু কাঁদতে হবে। শুয়ে থাকুন। রাই কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। রাই শাওয়ার নিয়ে সোফায় শুয়ে আছে। রাই আবরারের সাথে কথা বলছে না। শরীরটা দিনকে দিন শুধু খারাপই হচ্ছে। মাথা ব্যথায় ঘাড় ছিঁড়ে যাচ্ছে রায়ের। আমার যে ক্ষুধা লেগেছে সেই খবর কি কেউ রাখে নাকি? দুপুর যে হয়ে যাচ্ছে সেই খবর তো কেউ রাখে না। আমাকে নিয়ে ভাবার কারো সময় আছে নাকি এই বাড়িতে? বিদেশেই ভালো ছিলাম এতদিন। প্রচণ্ড মাথা ব্যথার মাঝেও রায়ের খুব হাসি পেয়েছে। আবরার রাইকে খোঁচা মেরে কথাগুলো বলছে। লোকটা কথা না বলে যে থাকতে পারছে না তা স্বীকার করবে না। উল্টো দোষ রাইকেই দিয়ে চলছে। রাই আস্তে করে উঠে বসলো। তারপর আবরারের কাছে গিয়ে বসলো। রাই এবার মুচকি এসে বলল, আপনার খুব ক্ষুধা লেগেছে তাই না? আবরার বলল, হুম। রাই বলল, আমি খাবার নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করুন। এখন আর কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না, আমি পরে খাবো। আমার মাথাটা ব্যথা করছে, তুমি বরং একটু চুলগুলো টেনে দাও। আবরারকে বড্ড অচেনা লাগে রায়ের কাছে। মানুষটা আসলে কি চায় রাই বোঝেই না। লোকটা এই ভালো তো এই খারাপ। রায়ের ভাবনার মাঝেই আবরার বলল, কি হলো, দেবে না? রাই আবরারের মাথার কাছে বসল। তারপর আবরারের চুলের ভেতর নিজের নরম হাতগুলোর স্পর্শ দিল। রাই আবরারের অনেক কাছে বসে আছে। আবরারের চোখ রায়ের মাঝে স্থির। ওই চোখের দিকে আবরার তাকাতে চায় না। ওই চোখে আবরারের মরণ হবে যে কোনো সময়। না, আবরার কোনো বেইমানের চোখে তাকাবে না। নিজের বেহায়া চোখকে ফিরিয়ে নিতে চেয়েও আবরার ব্যর্থ প্রতি মুহূর্তে। রায়ের গলার ডান দিকে লালচে তিলটা আবরারের চোখে নেশা সৃষ্টি করছে। রায়কে আবরার খুঁটিয়ে দেখতে চায় না, কিন্তু এই মেয়ে বড্ড ভয়ঙ্কর। দুপুর 2টা বাজে। আবরার গভীর ঘুমে তলিয়ে আছে। রায় নিচে যেয়ে খাবার ঘরে নিয়ে আসে। আবরারের সব কিছু গুলিয়ে নিল রাই। আবরারের পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাই বলল, আপনি কেন ফিরে এলেন বলুন তো? বিশ্বাস করুন, কিছুদিন আগেও আমি আপনাকে খুব করে চাইতাম। আমি রোজ নামাজে আল্লাহর কাছে আপনাকে চাইতাম, কিন্তু এখন আর চাই না। আমি চলে যাওয়ার পর আপনি আবার বিয়ে করবেন, এই কথাটা ভাবলে বড্ড কষ্ট হয়। আপনাকে ছেড়ে কিভাবে যাব বলুন তো? আমি তো আরও মায়ায় জড়িয়ে যাচ্ছি।
এই ভালোবাসা ছেড়ে আমি কিভাবে যাব? আপনি এসে আমার কাজটা যে বড্ড কঠিন করে দিলেন। আপনার নামের শিকলে আমি আটকে যাচ্ছি আবরার। 3 মাস পার হয়ে গেছে। আবরার এখন আগের থেকে অনেক সুস্থ। আবরারের হাতে একটু ব্যথা আছে, এখন নিজের কাজ নিজেই করতে পারে। আবরারের পা এখন অনেকটাই ভালো হয়ে গিয়েছে, কিন্তু লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়। আজ রাই আবরারকে হাসপাতালে নিয়ে গিয়েছে। ডাক্তার বলেছে আবরার আর 1 মাসের মধ্যে একেবারে সুস্থ হয়ে যাবে। রায়ের সেবা শুশ্রূষার জন্য আজ আবরার এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। ডাক্তার কথাগুলো বলল, যদিও আবরার এর বিপরীতে কিছুই বলেনি। রায় গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রায়ের মনটা খুব একটা ভালো না। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আবরার ফোনে কথা বলছে আর রায়ের দিকে আর চোখে তাকাচ্ছে। আবরার কথা বলা শেষ করলো, কিন্তু রায় কোনো কথা বলছে না। আবরার এবার নীরবতা ভেঙে বলল, তোমার না 2 দিন ধরে জ্বর ছিল? ডাক্তারের দেওয়া ওষুধ কি খেয়েছ? রায় আবরারের দিকে না তাকিয়ে জবাব দিল, খেয়েছি। আজকাল খুব একটা কথা বলো না তুমি। তোমার কি কিছু হয়েছে রাই? রাই একবার ঘাড় ঘুরিয়ে আবরারের দিকে তাকালো, তারপর বলল, আমার আকাশে মেঘ জমেছে আবরার। সেই মেঘ বৃষ্টি হয়ে রূপ নেবে যে কোনো সময়, আর আমি ভেসে যাব কোনো এক না ফেরার দেশে। আমার মন কিভাবে ভালো থাকবে বলুন তো? তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি। থাক, বুঝতে হবে না। কিছু কথা না হয় অজান্তেই রয়ে যাক, কিছু কথা না হয় একান্তই আমার হয়ে থাক। আজকাল রাই কি বলে আবরার বুঝে ওঠে না। আবরার রায়কে বুঝতে চায়, কিন্তু কোথাও একটা বাধা পায় সে। আবরার চায় না অভিমানের দেয়ালটা পার করে রায়ের কাছে যেতে। আবরার আর রায় বাড়ি ফিরে এসেছে। আফজাল খান ছেলের কাছে গিয়ে বলল, ডাক্তার কি বলেছে আবরার? সব ঠিক আছে তো? আবরার বলল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে। আর 1 মাস পরে আমি একেবারে ঠিক হয়ে যাব, যদি ঠিকমতো নিয়ম অনুযায়ী চলি। আনিলা বেগম রায়ের কাছে আসলেন। রায়ের কপালে চুমু দিয়ে তিনি বললেন, আমার মেয়ের জন্য আজ তুই খুব তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছিস। আমার মেয়েটা রাত দিন এক করে সেবা করেছে। এমন সোনার টুকরো মেয়ে যার ঘরে আছে, তার সংসারে কি কিছু হতে পারে? আল্লাহ নিজের হাতে এমন হীরার টুকরা আমার কাছে দিয়েছে। আবরারের ফুফু কটাক্ষ করে বলল, আনিলা, এতটাও প্রশংসা করো না এই মেয়ের। এই মেয়ে সংসারের অলক্ষী। দেখলে না, আবরার আসতে না আসতে দুর্ঘটনাটা ঘটল। ঘরে কালসাপ রেখেছ তুমি। আবরার বেশ বিরক্ত হয়ে বলল, উফ ফুপু, বাজে কথা বলো না তো। এইসব কথা শুনতে একদম ভালো লাগে না আমার। রাই, আমি ঘরে যাব। আমার হাতটা ধরো তো একটু। রাই আবরারকে ধরে ঘরে নিয়ে গেল। তারপর আবরারকে ফ্রেশ হতে সাহায্য করল। আবরারের চুল নিজের হাতে মুছে দিল রাই। তারপর আবরারকে টি শার্ট পরিয়ে দিল আর চুলগুলো আছড়ে দিল। আবরারকে ফ্রেশ করে দিয়ে রাই নিজেও ফ্রেশ হয়ে আসলো। রাই ডিভানে দাঁড়িয়ে চুল মুছে নিল, আর আবরার জানালা দিয়ে রায়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। খুব একটা কথা বলে না, মাঝে মাঝে একা একা কিছু একটা ভাবে। অনেক সময় আবরার ডাক দিলে কেঁপে ওঠে। রায়ের চোখ হঠাৎ জানালার দিকে পড়তেই দেখল আবরার তার দিকে তাকিয়ে আছে। আবরার নিজের চোখ ফিরিয়ে নিল। দুপুর 2টা বাজে। রাই খাবার ঘরে নিয়ে এসেছে। রাই আবরারের খাবারটা দিল। আজকাল নিজের হাতে খেতে একদম ভালো লাগে না আবরারের। এতদিন রাই খাইয়ে দিত, মেয়েটা খুব সুন্দর করে তাকে খাইয়ে দিত। মাঝে মাঝে রায়ের হাত তার ঠোঁট স্পর্শ করলে সে কেঁপে উঠত। কয়েকবার ইচ্ছে করে রায়ের হাতে কামড় দিয়েছে আবরার, কিন্তু রাই কিছুই বলেনি তাকে। মাঝে মাঝে ইচ্ছে করে জ্বালাতে ভালোই লাগে তার, কিন্তু এখন নিজের হাতেই তাকে খেতে হবে। রাই আর খাইয়ে দেয় না। আবরার খাচ্ছে না, তাই রাই বলল, কি হলো, আপনি খাবেন না? আবরার আর চোখে একবার রায়ের দিকে তাকিয়ে জবাব দিল, আমার খেতে ইচ্ছে করছে না। আপনার তো ওষুধ খেতে হবে, আপনি কি অন্য কিছু খাবেন? রাই বলল। আবরার আস্তে করে বলল, তুমি খাইয়ে দাও, নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। রাই মুচকি হাসল। আবরারের প্লেটটা নিজের হাতে নিল রাই। কয়েক মাস আগেও যে রাইকে দেখতে পারতো না, সেই মানুষ এখন রাইয়ের হাতে খাওয়ার জন্য বাহানা করছে। কিন্তু আর কতদিন? রাই আবরারকে খাইয়ে দিচ্ছে নিজের মতো করে, আর আবরার খেয়েই যাচ্ছে।
রাইকে চমকে দিয়ে আবরার হঠাৎ বলল, তোমার হাতটা অনেক নরম। কি দাও হাতে? রাই আবরারের দিকে তাকিয়েই আছে, কোনো কথা বলছে না। আবরার আবারও বলল, কি হলো, কিছু বলছো না যে? আপনি কি করে জানলেন আমার হাতটা নরম? আপনি তো কখনো আমার হাত ওইভাবে ধরেননি। আবরার রায়ের অনেকটা কাছেই চলে আসলো, তারপর আস্তে করে বলল, ওই হাতের একটুখানি স্পর্শ বলে দেয় তা কেমন। রাই আবরারের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল, তারপর আবার আবরারকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খেয়ে নিল। আর আবরার, সে তো রাইকে দেখেই চলেছে, যেই দেখার কোনো শেষ নেই, যেই দেখা এক জীবনে শেষ হওয়ারও নয়। পাখিরা নিজেদের বাসায় ফিরে গেছে। সন্ধ্যা শেষ হয়ে রাতের গভীরতা বাড়ছে পাল্লা দিয়ে। মিশকা কথা বলছে নিজের একান্ত মানুষটার সাথে। মিশকা বলল, তোমার সাথে সেই কবে দেখা হয়েছে? সারাদিন শুধু কাজ আর কাজ, ভালো লাগে না আমার। তুমি কবে আসবে আমাদের বাসায়? ওপাশ থেকে জবাব দিয়ে বলল, আরে বাবা, কাজের অনেক প্রেশার, চিন্তা করো না, আমি 2-1 দিন পর তোমাদের বাড়িতে যাব। ঘড়িতে দেখেছো কয়টা বাজে? এখন ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। ঠিক আছে, বাই। বাই, লাভ ইউ। অপরদিকে রাই আবরারকে বিছানা করে শুইয়ে দিল। আবরারের মাথায় হাত বুলিয়ে দিল পরম যত্নে। রায়ের হাত নেশার মতো আবরারের ওপর কাজ করে, হাত বুলিয়ে দিলে ঘুমিয়ে যায় সে। রাই যখন দেখল আবরার ঘুমিয়ে গেছে, তখন রাই আবরারের খুব কাছে চলে গেল। রাই আবরারের কপালে নিজের ঠোঁটের স্পর্শ দিল। রায়ের চোখে পানি। রাই আবরারের মুখটা নিজের 2 হাতে বন্দি করে বলল, জানেন আবরার, আপনার দুর্ঘটনা হওয়ার পর যতটা আমি কষ্ট পেয়েছি তার থেকেও বেশি খুশি হয়েছি। কেন খুশি হয়েছি জানেন আপনি? যখন দেখলাম জীবনের শেষ মুহূর্তে আমি আপনার এত কাছে, তখন আল্লাহকে হাজার ধন্যবাদ দিয়েছি। আমি কি করে অন্য একটা মেয়েকে আপনার সেবায় রাখতাম বলুন তো? এই যে আমি আপনার এত কাছে থাকতে পারি প্রতিটা মুহূর্ত, এই যে আমি আপনাকে ছুঁয়ে দিতে পারি, জীবনের শেষ সময় দাঁড়িয়ে এগুলো আমার কাছে আল্লাহর দেয়া সেরা উপহার মনে হয়। আপনার কি মনে হয় আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিতে এসেছি? একদম না। আমি আপনার এই চুলে হাত বোলাতে এসেছি, আপনাকে একদম কাছ থেকে দেখতে এসেছি। আচ্ছা, আপনি কি ভুলে যাবেন আমায়? আমি যেই দিন থাকবো না ওই দিন মনে করবেন আমাকে, নাকি আপনিও ভুলে যাবেন সবার মতো? রাই আর কথা বলতে পারছে না, কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। রাত 2টা ছুঁই ছুঁই। আবরারের হঠাৎ ঘুম ভেঙে গেছে। মূলত আবরারের খুব ঠান্ডা লাগছিল, আর এতেই তার ঘুম ভেঙে গেছে। আবরার চোখ খুলতেই সোফার দিকে তাকালো, কিন্তু সোফা খালি। রাই তো ওখানেই ঘুমায়। রাইকে কয়েকবার আবরার ইশারা ইঙ্গিতে বিছানাতে শুতে বলেছিল, কিন্তু রাই তার ইশারা বোঝেনি। আবরার আশেপাশে তাকালো, কিন্তু রাইকে দেখতে পেল না। ডিবানের দরজা খোলা, তাই আবরার উঠে দাঁড়ালো। তারপর লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে ডিবানের দিকে পা বাড়ালো। ডিবানের চারিদিকে তাকাতেই এক কোণে আবরারের চোখ থমকে গেল। একটু দূরেই এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। দমকা হাওয়ায় তার খোলা চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। হ্যাঁ, একটু দূরেই রাই দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি উপরের দিকে। আবরার নিঃশব্দে রায়ের পেছনে দাঁড়ালো। আবরার দাঁড়াতেই রাই বলে উঠল, এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছেন আপনি? আবরার চমকে উঠল, কারণ সে এতটাই আস্তে হেঁটে রায়ের কাছে এসেছে যে কোনো শব্দই হয়নি। রাই কিভাবে বুঝলো তার উপস্থিতি? আবরারের চিন্তার মাঝেই রাই আবারও বলল, কিভাবে আপনার উপস্থিতি বুঝলাম তাই ভাবছেন, তাই না? আপনার মনের কথাও আমি পড়তে পারি আবরার, আপনার চোখের ভাষাও আমি বুঝি, আপনার না বলা সকল কথাই বুঝি। আর আপনার উপস্থিতি বুঝবো না, এটা কি করে হয় বলুন তো? কিন্তু বিশ্বাস করুন, তবুও আমার আর কিছুই করার নেই। তুমি সত্যিই কি আমার মনের কথা বুঝতে পারো? আবরার বলল। রাই একটু হাসলো। আবরার রায়ের পাশে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, এত রাতে এখানে কি করছো তুমি? না ঘুমিয়ে এখানে কেন দাঁড়িয়ে আছো? নিজের ভবিষ্যৎ বাসস্থানকে দেখছি খুব কাছ থেকে। রাই বলল, কী সব বলছো তুমি? আমি কি বলছি আর তুমি কি বলছো? রাই আঙ্গুলের ইশারা করলো বাগানের দিকে, তারপর বলল, আপনাদের বাগানের ওই রক্তজবার গাছটা দেখেছেন? ওই জায়গাটা আমার বড্ড ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? আপনি যখন নিজের প্রেয়সীকে নিয়ে এখানে চন্দ্রবিলাস করবেন, তখন আমি ওখান থেকে দেখব।
সময় পেলেই যখন আপনি এখানে দাঁড়াবেন তখন আমি খুব সহজে আপনাকে দেখব। আবরার রায়ের দিকে তাকিয়ে বলল, মাথাটা কি গেছে তোমার, নাকি আরও বাকি আছে? কী সব উল্টাপাল্টা বলছো? সেই তখন থেকে রায়ের চোখে পানি চিকচিক করছে। রায় আবরারের দিকে না তাকিয়ে বলল, আপনি 3 মাস আগে একটা কথা বলেছিলেন, মনে আছে? কি বলেছিলাম মনে নেই। আবরার বলল, আপনি বলেছিলেন আমি কেন আপনার সেবা করছি, আপনার সেবা করার বদলে আমার কি চাই, তাই না? ও হ্যাঁ, মনে পড়েছে। আজকে যদি চাই তাহলে দেবেন? আমি যা চাইব? মানা করতে কিন্তু পারবেন না আপনি, যা চাইব তাই দেবেন। আবরারের মনটা খারাপ হয়ে গেছে। রাই নিজের স্বার্থে তার সেবা করেছে। আবরার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ দেব। কি চাই তোমার বলো আমাকে। কাল আপনার পছন্দ মতো একটা শাড়ি আমাকে এনে দেবেন, পছন্দ মতো চুড়ি এনে দেবেন, টকটকে লাল আলতা এনে দেবেন। তারপর নিজের হাতে কাল সাজিয়ে দেবেন আমাকে। তারপর আমি যেখানে বলবো সেখানে নিয়ে যাবেন। আর আপনাকেও আমার পছন্দ মতো পোশাক পরতে হবে কিন্তু। আবরার ভেবেছিল রাই হয়তো বাড়ি গাড়ি কিছু চাইবে, কিন্তু এই মেয়ের মাথা মনে হয়ে গেছে কী সব জিনিস চাইছে। আবরারের ভাবনার মাঝে রাই আবারও বলে উঠল, বাড়ি গাড়ি কেন চাইলাম না তাই ভাবছেন তো? ওই সব বাড়ি গাড়ি আমার কাছে এখন মূল্যহীন। আমার কাছে সব ধরনের বিলাসিতা এখন মূল্যহীন। এগুলো দিয়ে এখন আর আমার কিছুই হবে না। ঘরে চলুন, ঘুমাবেন। আর আমার বলা জিনিসগুলো কাল কিন্তু নিয়ে আসবেন। মনে করুন এগুলো আমার শেষ চাওয়া আপনার কাছ থেকে, তাই দয়া করে ভুলে যাবেন না। পরের দিন সকালবেলা সকাল 10টা বাজে রাই নিজের ঘর পরিষ্কার করছে। আবরার গাড়ি নিয়ে কিছুক্ষণ আগে বেরিয়েছে। রাই কাজ করছিল, হঠাৎ পেছন থেকে মিশকে এসে জড়িয়ে ধরল। রাই পেছনে তাকিয়ে হেসে দিল, তারপর বলল, আজ বেশি খুশি খুশি লাগছে তোমাকে, কি হয়েছে? মিশকা মাথা নিচু করে বলল, ও নাকি খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। রাই খুশিতে মুখ চেপে ধরল, তারপর বলল, কবে আসবে? কিছুদিনের মধ্যেই আসবে বলেছে। তোমার ভাই তো এগুলোর কিছুই জানে না, তাকে কবে জানাবে? সময় হলেই জানাবো। হঠাৎ আনিলা বেগম রায়ের নাম ধরে ডাকতেই রাই বলল, আপু, মা ডাকছে, আমি বরং মায়ের কাছে যাই। রাই দৌড়ে আনিলা বেগমের কাছে গেল। রায়কে দেখে তিনি বললেন, সারাদিন কোথায় থাকিস? হ্যাঁ, সকালে তো কিছুই খাসনি, তাড়াতাড়ি খেয়ে নে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, খেয়াল করেছিস? দিন দিন চেহারার কি হাল করেছিস? তাড়াতাড়ি খা, নইলে খাবি এক চড়। রাই আনিলা বেগমের গলা জড়িয়ে ধরল, তারপর বলল, রাগ কেন করছো মা? আমি তো তোমারই মেয়ে, আমার না খেতে ইচ্ছে করছে না। রায়ের এমন কথায় আনিলা বেগম গরম চোখে তাকালেন, তারপর হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। খাবার বেড়ে নিজের হাতে রাইকে খাইয়ে দিল। রায়ও আর না করতে পারল না। এই দুনিয়াতে হয়তো মায়েদের ভালোবাসাই খাঁটি হয়, যে ভালোবাসা কখনো উপেক্ষা করা যায় না, যে ভালোবাসায় রাগ থাকলেও 1000 গুণ বেশি মমতা থাকে। আবরার বাড়িতে এলো দুপুর 12টার দিকে। আবরার ঘরে এসে রাইকে পড়ার টেবিলে দেখল রাই বই পড়ছে। আবরারকে দেখে রাই উঠে দাঁড়ালো, তারপর আবরারের কাছে গেল। আবরারের হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে নিল। আবরারকে সোফায় বসিয়ে রাই বাহিরে চলে গেল। রাই কিছুক্ষণ পরে ঘরে এলো। রাই নিজের হাতে 1 গ্লাস লেবুর শরবত নিয়ে এলো। রায়ের হাতে শরবত দেখে আবরারের ঠোঁটে হাসি ফুটল। মেয়েটাকে তার কিছুই বলতে হয় না, তার না বলা সব কিছু বুঝে ফেলে। শরীরটা অনেক ক্লান্ত লাগছিল আবরারের, তাই রাই গ্লাস এগিয়ে দিতে আবরার হাত বাড়ালো গ্লাসের দিকে। আবরার ফ্রেশ হয়ে রুমে এলো। রাইকে শপিং করে আনা কোনো কিছু আবরার দেখতে দেয়নি। রায়ের জন্য কিছুক্ষণ আগে রাগও করেছে। আয়নাতে আবরার রায়ের প্রতিবিম্ব দেখছে। সোনালি পাড়ের সাদা শাড়ি, 2 হাতে সাদা চুড়ি, খোপা করা চুলে রজনীগন্ধার মালা, মায়াবী চোখে গাঢ় কাজলের ছোঁয়ায় তার বিয়ে করা বউকে হুরপরির মতো লাগছে। কোনো মেয়ে কি সত্যি এত সুন্দর হয়? সত্যি বলতে ভালোবাসার মানুষগুলো সর্বদাই সুন্দর। সাধারণ জিনিসেও তারা প্রেমিকের দেখা শ্রেষ্ঠ সুন্দরী হয়ে ওঠে। প্রেমিকার একটু স্পর্শ প্রেমিকদের মনে মাতাল হাওয়ার সঞ্চারণ করতে সক্ষম। তাই প্রেমিকাদের থেকে সাবধান, নয়তো যে কেউ ঘায়েল হতে পারেন প্রতি মুহূর্তে তাদের চোখের অতল গভীরে। আবরার রায়কে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল দুপুরের একটু পরেই।
বাড়ির কেউ এ নিয়ে কোনো কথাই বলেনি। বিয়ের পর দুজনে এই প্রথম কোথাও যাচ্ছে। আবরারের মা ও বাবা বেশ খুশি হয়েছে। আবরার গাড়ি চালাচ্ছে, খোলা জানালা দিয়ে বাতাস গাড়িতে প্রবেশ করছে। চারিদিকে বসন্ত ছোঁয়া লেগেছে, প্রকৃতি নিজের মতো সেজে উঠেছে। রায় বারবার তার জীবনের বসন্তকে দেখে চলেছে। আবরার রায়ের জীবনের বসন্তের মতো, যাকে ছোঁয়া যায় না বললেই চলে, কিন্তু তার আগমনে জীবন সেজে উঠেছে প্রকৃতির মতোই। আবরারের দিকে একবার ভালো করে তাকালো রাই, তারপর মুখ ঘুরিয়ে নিল। জানালার কাছে মুখ নিয়ে চোখ বন্ধ করে দিল রাই। প্রকৃতিকে খুব সুন্দর করে উপভোগ করছে রাই। বাতাসের মাঝে অক্সিজেনের অভাব নেই, কিন্তু এখানে তার জন্য সামান্যই আছে। হঠাৎ একদিন তার শ্বাস বন্ধ হয়ে যাবে, চাইলেই আর প্রকৃতিকে উপভোগ করা যাবে না, চাইলেই আর নিজেকে নানা রঙে রাঙিয়ে তোলা যাবে না। নিঃশ্বাস বন্ধ হলে ওই সাদা কাপড়টাই সবাই পরিয়ে দেবে। মুসলিম হলে মাটির ঘরে রেখে আসবে প্রিয়জনেরা, আর হিন্দু হলে আম কাঠের চিচায় দাহ করা হবে, আর খ্রিস্টান হলে কফিনে করে মাটি চাপা দেবে। জীবনটা বড়ই অদ্ভুত, যেখানে সেকেন্ডের ভরসা নেই, অথচ আমরা সবাই আজ রূপ, টাকা, পয়সার মোহে পড়ে আছি। দুনিয়ার চাকচিক্য দেখে ভুলেই গেছি যে একদিন ওপারে চলে যেতে হবে, একদিন সবাইকে ছেড়ে আপন ঠিকানায় চলে যেতে হবে, হয়তো 2 দিন আগে, নয়তো 2 দিন পরে। গাড়ি থেমে গেছে। রায়ের বলার মতো তুরাগ নদীর পাড়েই আবরার গাড়ি থামিয়েছে। নদীর পাড়ে গাঢ় সবুজ ঘাস, নদীর পানির কলকলো আওয়াজ আসছে। নদীর পাড়ে একটা শুকনা গাছ, গাছটায় একটা ডালে 2টা চড়ুই পাখি বসে আছে। রায় সেই দিকটায় তাকিয়ে হাসল। রায় নিজের পায়ের জুতা খুলে ফেলল। আবরার রায়ের দিকে তাকিয়ে বলল, জুতা কেন খুললে তুমি? রায় বলল, এই কোমল ঘাসে একবার নিজের পা ছুঁয়ে দেখুন না, দেখবেন একরাশ স্নিগ্ধতা আপনার মনকে ছুঁয়ে দেবে। আবরার নিজের পায়ের জুতা খুলে ফেলল, তারপর রায়ের একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে নিল। কোমল ঘাসে একটা একটা পা ফেলে চলতে লাগলো তারা দুজন। বাতাস এসে রায়ের আঁচল উড়িয়ে নিতে চায়। আবরারের ঘন চুলগুলো এলোমেলো হয়ে গেছে, পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়েছে আবরার। হঠাৎ রায় আবরারের হাত ছেড়ে দিল, তারপর একটু সামনে হেঁটে গেল। রায় কিছু বর্ণফুল তুলে নিল। আবরার রায়কে দেখেই চলেছে। মেয়েটা কখন কি করে আবরার বুঝতেই পারে না। আবরার যেই পাঞ্জাবিটা পরে আছে সেটাও রায়েরই দেওয়া। আবরার দেখল রায় তার দিকেই আসছে। রায় আবরারের কাছে এসে দাঁড়ালো, তারপর এক মুঠো বর্ণফুল আবরারকে দিয়ে বলল, আপনার জন্য এগুলো। এর দাম হয়তো খুবই কম, কিন্তু বিশ্বাস করুন এর সৌন্দর্য এতটাই প্রখর যে কবিও ভাষা হারিয়ে ফেলবে। আবরার ফুলগুলো হাতে নিল, তারপর একটা গভীর শ্বাস নিয়ে তার ঘ্রাণ নিল। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য বিদায় নেবে। নদীর স্বচ্ছ পানিতে পা দুলিয়ে বসে আছে আবরার আর রাই। রাই আবরারের কাঁধে মাথারি দিয়ে রেখেছে। দুজনে গোধূলি বেলা দেখছে। সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু তার কিরণ প্রেমিক আর প্রেমিকার মনের ভালোবাসার এক সুন্দর সন্ধি তৈরি করেছে। আবরার রায়ের দিকে তাকালো। রায়ের মুখটা বড্ড মায়াবী লাগছে তার কাছে। রায় নিজেও চোখ তুলে আবরারের দিকে তাকালো, তারপর বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আবরার হাসল, তারপর মাথা নেড়ে বলল, কিছু না। রায় মুচকি এসে বলল, সময়টা সুন্দর না? আবরার বলল, এভাবে সারা জীবনও থাকা যায়। রায় কবি কণ্ঠে বলতে লাগলো, সময় থামিয়া যাক, প্রকৃতি শান্ত থাক, তোমার আমার প্রেমগাথা এমনই রহিয়া যাক। জানি তাহা শুধুই স্বপন আমার, মিথ্যা মোহের সঙ্গে তুমি থাকিবে আর কতদিন। 2 দিন পরেই ছুটি নেব, জীবন সংসারের আমি। কিছুটা সময় তোমার আমার, এটাই যেন অনেক, তবুও বলিব সময় পেলে আবার আসিব ফিরে। রায় থেমে গেল। আবরার ঘাড় ঘুরিয়ে রায়ের দিকে তাকালো, তারপর বলল, বেশ ভালো কবিতা বলো তো তুমি, কিন্তু কয়েকটা লাইনের পরে আর কিছুই বুঝতে পারিনি আমি। না মানে অর্থ যেটা আসে তার সাথে তো
তোমার কোনো সম্পর্ক নেই। রাই এবার একটু হাসল, তারপর বলল, সন্ধ্যা পার হয়ে গেছে, এবার উঠুন, বাড়ি যেতে হবে। আবরার আর রাই উঠে দাঁড়ালো, তারপর আবারও হাতে জুতো নিয়ে হাঁটা দিল তারা। আবরার কিছুটা দূরে যেয়ে থেমে গেল। আবরারকে থাকতে দেখে রাই বলল, কি হলো, থামলেন যে, চলুন। রায়ের কথায় আবরার পাত্তা দিল না, নরম ঘাসের ওপর শুয়ে পড়ল। আবরার নিজের মাথার নিচে একটা হাত দিল, আর একটা হাত ঘাসের উপর রেখে বলল, শুয়ে পড়ো রাই। রাই আর কথা বাড়ালো না। জীবনের শেষ সময়ে যদি ভালোবাসার মানুষের একটু কাছে থাকা যায় তাহলে ক্ষতি কি। রাই আবরারের হাতে মাথা রেখে শুয়ে পড়ল। রায়ের খোপার ফুলের ঘ্রাণ আর নীরব পরিবেশ আবরার সহ্য করতে পারছে না। নিষিদ্ধ চাহিদা হানা দিচ্ছে প্রেমিক হৃদয়ে। আবরার আকাশের দিকে তাকিয়ে রইল। রাই আবরারের দৃষ্টি অনুসরণ করে বলল, কি দেখছেন আপনি আকাশে? হাজার তারার ভিড়ে একটা উজ্জ্বল তারার খোঁজ করছি, কিন্তু পাচ্ছি না। রাই মলিন কণ্ঠে জবাব দিল, যেই ক্ষণে আমার আঁখি বন্ধ হবে সেই নিশীথে আকাশে তাকিও, হাজার তারার ভিড়ে তোমার তারাটা খুঁজে নিও। যেই তারাটা তোমার জন্য হাসিবে তাহারে দেখিয়া তুমি নিজেই কাঁদিবে। আবরার রায়ের উপরে আদর্শ হয়ে বলল, এত কঠিন করে কেন কথা বলো, সোজা করে বলতে পারো না? রাই বলল, এবার বাড়ি চলুন মশাই। মাঝরাত হয়ে গেছে। আবরার আর রাই কিছুক্ষণ আগে বাসায় এসেছে। আবরার ফ্রেশ হয়ে রুমে আসতেই রাই ওয়াশরুমে চলে গেল। আবরার 30 মিনিট ধরে রুমে বসে আছে একা একা। রাই ফ্রেশ হয়ে বের হলেই দুজনে একসাথে খাবে। একা একা খেতেও ভালো লাগে না। আবরার ফোনে গেমস খেলছিল সময় কাটাতে। এর মধ্যে রাই বের হলো ওয়াশরুম থেকে। রাই বের হয়ে বলল, আরে আপনি এখনও খাননি, না খেয়ে বসে আছেন? তুমি তো দেরি করছিলে। তা আমি কি করব? একা একা খেতে যে আমার ভালো লাগে না। ভালো না লাগলেও খেতে হবে। 2 দিন পর তো এমনিতেও এই বাড়ি ছেড়ে চলে যাব আমি, তখন তো আর থাকবো না। তাই অভ্যাসটা আগে থেকেই করে নিন। আবরারের মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। মুখটা মলিন আকার ধারণ করলো আবরারের। সে মাথা নিচু করে নিল। রাই আবরারের মলিন মুখ দেখে হাসল, তারপর বলল, আবরার, আমার শরীরটা না একদম ভালো লাগছে না, আপনি খেয়ে নিন, মাথাটা বড্ড ব্যথা করছে। আবরার ব্যস্ত কণ্ঠে বলল, মাথা কি বেশি ব্যথা করছে তোমার? না না, একটু একটু ব্যথা করছে। আপনি খেয়ে নিন প্লিজ। ওকে, খাবারগুলো তাহলে নিয়ে যেতে বলো, আমিও খাবো না। আপনি কেন খাবেন না? আপনি এখনও অনেক অসুস্থ আবরার। তুমি তাহলে কেন খাবে না? তুমি তো এটাই চাও যেন আমি না খাই, এর জন্যই তো তুমিও খাবে না। রাই আর কোনো কথা না বলে খাবার বাড়তে লাগলো। রাইকে খাবার সাজাতে দেখে আবরারের বেশ ভালোই লাগলো। দুইজন একসাথে খেতে বসে গেল। রাই নিজেও খাচ্ছে আর আবরারকেও খাবার দিচ্ছে। আবরার খাচ্ছে আর রায়ের দিকে বারবার তাকাচ্ছে। এদিকে রাই খেতে খেতে হঠাৎ থেমে গেল। রায়ের মনে হচ্ছে খাবার গলায় আটকে যাচ্ছে। মাথার মধ্যে ভন ভন শব্দ হচ্ছে। নাক আর কানে প্রচণ্ড ব্যথা অনুভব করল রাই। চোখ দুটো খুবই জ্বলছে। রাই আবরারের দিকে তাকিয়ে দেখল সে খাচ্ছে। আমার এত কষ্ট কেন হচ্ছে? এখানে আর এক মুহূর্ত থাকলে ধরা পড়ে যাব। আবরারকে কিছু জানতে দেওয়া যাবে না। রাই মনে মনে কথাগুলো বলে উঠে দাঁড়ালো। আবরার রাইকে কিছু বলার আগে রাই দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। রাই বেসিনের কাছে যেতেই রক্ত বমি করে দিল। রায়ের মুখ থেকে গাঢ় লাল রক্ত বেরিয়ে আসছে গল গল করে। সাথে সাথেই রাই নিজের নাক আর কানে তীব্র ব্যথা অনুভব করল। রাই সহ্য করতে না পেরে নিজের কানে 2 হাত চেপে ধরল। কিছুক্ষণের মধ্যেই রাই নিজের হাতে ভেজা ভেজা কিছু একটা অনুভব করল। রাই নিজের হাত সামনে নিয়ে আসতেই চমকে উঠল, কারণ রায়ের হাতে রক্ত। রাই আঙ্গুল কানে দিতেই আবারও ভেজা ভেজা রক্তের আভাস পেল।
রায় দেখতে পেল ওর নাক থেকেও রক্ত আসতে শুরু করেছে। রায়ের মুখ রক্তবর্ণ ধারণ করেছে। হঠাৎ দরজায় আঘাতের আওয়াজ পেল রায়। রায়ের বুঝতে বাকি রইল না যে আবরার ওপাশ থেকে ধাক্কা দিচ্ছে। ওপাশ থেকে আবরার বলতে লাগলো, কি হয়েছে রাই? ওভাবে ওয়াশরুমে কেন গেলে? তোমার কি কিছু হয়েছে? রাই নিজের কণ্ঠকে স্বাভাবিক করে বলল, আমি ঠিক আছি, আপনি যান প্লিজ। রাই নিজের মুখ মুছে নিল, কান আর নাকের রক্ত মুছে নিল। মাথাটা বড্ড ব্যথা করছে, চোখ লাল হয়ে গেছে। জোরে জোরে সে শ্বাস নিতে লাগলো। রাই চোখে মুখে পানির ঝাপটা দিল। আয়নায় নিজের চেহারা দেখে একটা তাচ্ছিল্যের হাসি দিল রাই। রায়ের মনে পড়ে গেল 3.5 মাস আগে ডাক্তারের কথাটা। ডাক্তার বলেছিল রায়ের বেনে নাকি টিউমার হয়েছে। রায়ের মাথায় এই টিউমার বিকট আকার ধারণ করেছে। টিউমার ছড়িয়ে পড়েছে শিকড়ের ন্যায়। রায়ের জন্য আর কোনো চিকিৎসা নেই। নাক, চোখ, গলা, কানেও বিস্তার করেছে টিউমার। খুব তাড়াতাড়ি ভয়াবহ আকার ধারণ করার পথে। নাক, কান, চোখে ছড়িয়ে পড়তেই রক্তপাত ঘটবে যে কোনো সময়। আস্তে আস্তে ক্ষুধামন্দা দেখা দেবে, চোখের নিচে কালো হয়ে যাবে, জ্বর হবে হঠাৎ হঠাৎ, চোখে ঘুম আসবে না, প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করবে। আর এই লক্ষণগুলোই আস্তে আস্তে প্রকট আকার ধারণ করবে। তারপর যে কোনো একদিন জীবনের আলো নিভে যাবে। রায়ের চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। রায় নিজেকে স্বাভাবিক করল, চোখের পানি মুছে নিল, মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে তুলল। জীবনের শেষ সময়গুলো সুন্দরভাবে কাটাবে রাই। আবরারকে কিছু বুঝতে দেয়া যাবে না। রাই সব পরিষ্কার করে বেরিয়ে এলো। রাই বেরিয়ে আসতেই আবরার দৌড়ে রায়ের কাছে এসে বলল, কি হয়েছে রাই? ওইভাবে কেন দৌড়ে চলে গেলে ওয়াশরুমে? আমার কত চিন্তা হচ্ছিল তুমি জানো? রায়ের ইচ্ছা করছে সামনের মানুষটাকে সব খুলে বলতে। জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, আবরার, আমি ভালো নেই। আমি আপনার সাথে 1000 বছর বাঁচতে চাই। আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকব? কিন্তু রাই কিছুই বলতে পারল না। রাই হেসে বলল, আমার আর কি হবে? এমন ভাব করছেন যেন 2 দিন পরেই আমি মরে যাব। আমার কি যেন হয়ে গিয়েছে। আবরার চিৎকার করে বলল, বাজে কথা একদম বলবে না। ওইভাবে কেউ ওয়াশরুমে যায়? আমার মনে ভয় করে না? আর একদিন যদি উল্টাপাল্টা কিছু বলো তো খবর আছে। আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। রাই খাটের উপর বসে আবরারকে বলল, প্লিজ এগুলো একটু গোছাবেন, আমার না ভালো লাগছে না একদম। আর কখনো কিছু বলতে যাব না আপনাকে। এই মেয়েকে কিছু বলাই বেকার। আবরার রাইকে আর কিছুই না বলে সব গুছাতে লাগলো। সব গুছিয়ে বিছানাটাও নিজেই গুছিয়ে নিল। রাই বালিশ নিয়ে সোফার দিকে আস্তে আস্তে যাবে, এমন সময় আবরার বলল, আজকে থেকে আর তুমি সোফায় ঘুমাবে না, বিছানায় শুয়ে পড়ো। আপনার পাশে আমি ঘুমাবো? আপনার অসুবিধা হবে না? বেশি কথা না বলে শুয়ে পড়ো বলছি। আজ থেকে আমার পাশেই তুমি ঘুমাবে, কোনো কথা শুনবো না আমি। আর যদি সোফায় শুতে যাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। রাই আবরারের পাশেই ঘুমিয়ে আছে। আবরার রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রায়ের মাথা ব্যথা, তাই আবরার আজ রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সবসময় তো রাই আবরারের ঘুম পাড়ায়, আজ না হয় আবরার কাজটা করলো। আবরার খেয়াল করলো রায় এখন আর আগের মতো নেই। 3.5 মাস আগের রাই আর এখনকার রায়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রায়ের চোখের নিচে কালো হয়ে গেছে, আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে মেয়েটা। মুখের লাবণ্যতা হারিয়ে যাচ্ছে দিন দিন। হঠাৎ করে আবরার রায়ের খুব কাছে চলে যায়। রায়কে এখন তার আগের মতো মনে হয় না। রায়ের হাসিটাও আজকাল প্রাণহীন মনে হয়। মেয়েটা কি যেন লুকিয়ে যাচ্ছে তার থেকে। আবরার রায়ের কাছে চলে আসে। আজকাল রায়ের সাথে থাকতে বড্ড ইচ্ছে করে তার। কেন যেন মনে হয় রায় তাকে ছেড়ে চলে যাবে। আবরার নিজের বুকের বাঁ পাশটা চেপে ধরে। কিভাবে থাকবে সে রায়কে ছাড়া? কাউকে মনের কষ্টগুলো দেখাতে পারে না আবরার। রায়ের মনে যদি অন্য কারো বসবাস না থাকতো তাহলে হয়তো আজ তাদের একটা ভালোবাসার সংসার হতো। আবরার অন্যদিকে ফিরে শুয়ে পড়ে, চোখের পানি মুছে নিল।
একের পর এক দরজার আঘাতে আবরারের ঘুম হালকা হয়ে যায়। পাশে তাকাতেই দেখে রায় ঘুমাচ্ছে। আবরার উঠে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই দেখতে পায় মিশকা দাঁড়িয়ে আছে। আবরার মিশকারকে দেখে বলে, কী রে, দরজা এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? এভাবে কেউ ধাক্কা দেয় নাকি? মিশকা কয়েকটা শ্বাস নিয়ে বলে, ভাইয়া, নিচে রায়ের বাবার বাড়ির লোকেরা এসেছে। রায়ের মামা মামি আর বাবা মা এসেছে। তারা রায়ের সাথে দেখা করতে চায়। তুমি ওকে নিয়ে এসো, আমি নিচে গেলাম। মিশকা যেতেই আবরার দরজা আটকে দিল। তারপর ধীর পায়ে রায়ের কাছে বসল। রায়ের মাথায় আস্তে আস্তে হাত বুলাতে বুলাতে বলল, রায়, শুনছ? সকাল হয়ে গেছে, উঠে পড়ো। রায়, এই রায়, ওঠো না। রায়ের কানে আবরারের আদুরে কথাগুলো যেতে আস্তে করে চোখ মেলে তাকালো রায়। রায় চোখ খুলে সব কিছু ঝাপসা দেখছে। রায় চোখ ডলতে ডলতে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? নিচে চলো, কাজ আছে, আগে ফ্রেশ হয়ে নাও। আবরার আর রায় ফ্রেশ হয়ে নিল। আবরার রায়কে নিয়ে নিচে গেল। নিচে যেতে রায় সামনে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। এরা নাকি তার আপনজন। এদের সাথেই 1 মিনিট কথা বলার জন্য কোনো একদিন কত চেষ্টা করেছে, কিন্তু কেউ কথা বলেনি। কিন্তু যেই দিন থেকে জেনেছে সে আর বাঁচবে না, ওই দিন থেকে যোগাযোগ করার সাহস করেনি তাদের সাথে। রায়কে দেখে রায়ের মামা দৌড়ে ওর কাছে এসে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দে মা, আমি বুঝিনি, আমি মানুষের কথা বিশ্বাস করে তোকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই মামা, তোমাকে আমার বাবার জায়গাটা আমি দিয়েছি, তাই নিজের মেয়ের কাছে ক্ষমা চেয়ে আমাকে জাহান্নামি করো না। রায়ের মামি এসে বলে, আমাকেও ক্ষমা করে দে সোনা, তুই থাকতে আমি বুঝিনি, তুই চলে আসার পর আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে একবার ক্ষমা করে দে মা। গ্রামের সবাই এখন জানে তোর কোনো দোষ নেই, জয়নাল সব স্বীকার করেছে। আমার ঘটনার সাথে জয়নালের কি সম্পর্ক মামি? তুই তো জানিস জয়নাল তোকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোর মামা রাজি ছিল না। তোকে বিয়ে করতে না পেরে জয়নাল রেগে যায়। তুই যেই দিন ওই কুঁড়ে ঘরে গিয়েছিলি, ওই রাতে জয়নালও গিয়েছিল। তোর সাথে আবরারকে দেখে ও শয়তানির চাল চালে। সকাল হতেই ও লোক নিয়ে আসে আর পুরো গ্রামে রটিয়ে দেয় তুই ব্যভিচার করেছিস। তা জয়নাল কেন স্বীকার করলো যে আমি কিছু করিনি? 3 দিন আগে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ও মরার আগে সব স্বীকার করেছে, তোর কাছে ক্ষমা চেয়েছে। রাই হাসল। চোখের পানিগুলো আজ আর ঝরাতে চায় না সে। নিজের মনকে শক্ত করল রাই। তারপর নিজের মা বাবার দিকে ইশারা করে বলল, ওনারা কেন এসেছেন এখানে? রায়ের মামা বলল, তোর বাবা তোকে নিতে এসেছে। বাবার দিকে তাকিয়ে বলল, তা এত বছর পর কেন নিতে এসেছেন? আমি তো অলক্ষী, নাকি আমাকে আরও আঘাত করা বাকি আছে? লাঠি, বেল্ট, খুন্তি কোনো কিছুই তো বাদ দেননি, নাকি আরও মারার বাকি আছে? রায়ের বাবা রায়ের কাছে এসে বলল, আমাকে ক্ষমা করে দে মা, আমি বুঝিনি, আমি কোনোদিন সত্য মিথ্যা যাচাই করিনি, তোকে বিনা কারণে শাস্তি দিয়েছি। আমি জেনে গেছি তুই কোনো দোষ করিসনি। রায়ের সৎমা এসে বলল, আমাকেও ক্ষমা করে দে রাই, আমি বুঝিনি, তুই ক্ষমা না করলে আমার কোথাও জায়গা হবে না রে মা। আপনার কখনো কোনো দোষ আমি দেইনি, আসলে সব দোষ আমার কপালের। তা না হলে আমার মা কেন মরে যাবে? মা মরার পর বাবা কেন পাল্টে যাবে? আমি কেন দিনের পর দিন অনাহারে কাটাবো? আমি কেন দোষ না করেও শাস্তি পাব? কেন দোষ না করেও চরিত্রহীনার অপবাদ পেয়েছি? দিনের পর দিন আশেপাশের মানুষের খারাপ কথা শুনেছি আমি। নিজের স্বামী 2 বছর কথাই বলেনি, কিন্তু এত কিছুর মাঝে আমার দোষ কি? আপনার কোনো দোষ নেই, আপনি ভালো থাকুন এটাই আমি চাই। আপনি আমার সৎ মা নন, আপনি আমার মা। মায়ের প্রতি সন্তানের কখনো অভিযোগ থাকতে পারে না, তাই আমারও নেই। 2 দিন পার হয়ে গেছে। রায়ের মা বাবা আর মামামি গতকাল চলে গেছে। রায়কে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে যায়নি। আজ একবার ডাক্তারের কাছেও রায় গিয়েছিল লুকিয়ে লুকিয়ে, কিন্তু এখন আর একা একা যায়নি। সাথে করে নিজের এক বান্ধবীকেও নিয়ে গিয়েছিল, কারণ এখন আর একা একা চলাফেরা করা তার পক্ষে সম্ভব না।
আকাশে রাতের ছায়া নেমেছে। রায়ের মনটা বড্ড ভালো। মরার আগে কাছের মানুষদের দেখে যেতে পেরেছে। তারা ভালো থাকুক, তাদের প্রতি কোনো অভিযোগ নেই তার। অতীত জীবন ফেলে এসেছে রাই। এখন শুধু একটু ভালো থাকার চেষ্টা, আবরারকে নিয়ে তার আরও কিছু সময় কাটানোর চেষ্টা। রাই আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিল। আজ রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে রাই এসেছে। কলেজের নাম করে এসেছে, বন্ধুটাও সাথে আছে। আজ বড্ড কষ্ট হয়েছে আসতে। কিছুক্ষণ পর রায়ের ডাক আসে। রাই চেম্বারে গিয়ে রিপোর্ট দেখাতেই ডাক্তার বলল, সরি মিস খান, আপনার অবস্থা একেবারে শেষের দিকে। আপনার হাতে আর 1 সপ্তাহ সময় আছে। আপনার যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। টিউমার ছড়িয়ে গেছে। এই 1 সপ্তাহ আপনার সাথে ভয়াবহ ঘটনা ঘটবে। আপনি দয়া করে হাসপাতালে ভর্তি হন। রাই ডাক্তারের দিকে তাকিয়ে বলল, এখন আমি আর মৃত্যুকে ভয় পাই না ম্যাম। আমার জন্য দোয়া করবেন যেন ওই পারে ভালো থাকি খুব। রাই ডাক্তারের সাথে কথা বলে উঠে দাঁড়ালো। হঠাৎ ডাক্তারের চেম্বারের মধ্যে একজন প্রবেশ করল। রাই সেদিকে তাকাতেই চমকে গেল। মানুষটাও রাইকে দেখে চমকে গেল। রাই ভয়মাখা কণ্ঠে বলে উঠল, সাদি ভাই, আপনি এখানে কেন? সাদিও অবাক দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কেন এসেছ? আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি, কিন্তু তুমি এখানে কেন? তোমার তো এখন কলেজে থাকার কথা, তাই না? রাই এবার ভয়ে কাঁপছে। তার খুব ভয় করছে। সাদি যদি আবরারকে বলে দেয়। রাই এবার ভয়ে ভয়ে কেঁদেই দিল। সাদি রায়ের মাথায় হাত বুলিয়ে বলল, রাই, কাঁদছ কেন বনু? কি হয়েছে? এই প্রিয়ন্তী, রাই কাঁদছে কেন রে? সাদি কথাটা ডাক্তারের দিকে তাকিয়েই বলল। ডাক্তার সাদির দিকে তাকিয়ে বলল, উনি আমার পেশেন্ট। গত 3.5 মাস ধরে আমি ওনার চিকিৎসা করছি। তুই ওনাকে কিভাবে চিনিস? আমার বন্ধুর বউ। কি এমন হয়েছে যে 3.5 মাস ধরে ওর চিকিৎসা চলছে? বল আমাকে সব। রাই আবার হু হু করে কেঁদে দিল। তারপর বলল, প্লিজ ভাইয়া, তুমি চলে যাও। তোমার কিছু জানতে হবে না, প্লিজ ভাইয়া। রাই, আমি প্রিয়ন্তীর সাথে কথা বলছি, তুমি কোনো কথা বলবে না। প্রিয়ন্তী, বল আমাকে কি হয়েছে? আসলে ওনার ব্রেন টিউমার হয়েছে, আর এটা অনেক পুরনো। টিউমারগুলো অনেক আগেই ছড়িয়ে পড়েছে। উনি এখন শেষ স্টেজে আছেন। ওনার হাতে আর বেশি সময় নেই সাদি। অলরেডি ওনার নাক, কান, মুখ থেকে রক্ত আসা শুরু হয়ে গেছে। আর বেশি দিন বাঁচবে না উনি। আর 1 সপ্তাহ সময় আছে ওনার হাতে। সাদির চোখ বেয়ে পানি পড়ছে। সাদি রায়ের দিকে তাকিয়ে আছে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। বুক ফেটে কান্না আসছে। নিজের বোনের মতো করে দেখা মেয়েটা নাকি আর বাঁচবে না। সাদি খুব কষ্টে রাইকে বলল, প্রিয়ন্তী যা বলেছে তা কি সত্যি রাই? মজা করছে তাই না আমার সাথে? রাই কোনো কথা বলছে না, শুধুই কাঁদছে। কি হলো? আমি কিছু বলছি। প্রিয়ন্তী যা বলেছে তা কি সত্যি? রাই কান্নারত অবস্থায় মাথা নাড়ালো, যার অর্থ সত্যি। কেউ এ ব্যাপারে কিছুই জানে না? রাই কান্না করতে করতে বলল, না, কেউ কিছুই জানে না। এত বড় একটা রোগের কথা কাউকে জানালে না কেন রাই? অন্তত আমাকে তো জানাতে পারতে। আবরার জানে এই ব্যাপারে? না, উনিও জানেন না। ওকে কেন বলেনি তুমি? ওনাকে বলে আর কি বা করতাম? বিয়ের 2টা বছর তো আমাকে রেখে দূরেই থাকলেন। এতদিন পরে উনি ঠিকই এলেন। সব কিছু হয়তো এতদিনে ঠিকও হয়ে যেত, কিন্তু এই রোগটা সব শেষ করে দিল ভাইয়া। বিশ্বাস করো, যদি একটা রাস্তা খোলা থাকতো তাহলে আমি বেঁচে থাকার জন্য সব করতাম। আমি একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমি শুধু তার সাথে একটু ভালো থাকতে চেয়েছি কয়েকটা দিন। এটাই আমার কাছে অনেক। আমি আর কিছুই চাই না ভাইয়া। আর আমি মরে গেলেই বা কার কি? কারো কিছু যাবে আসবে না। আর কার জন্য বেঁচে থাকবো বলো তো? সাদি চোখের পানি মুছে নিল। তারপর রায়ের হাত ধরে বলল, বাড়ি চল, আমি নিয়ে যাচ্ছি। আর প্রিয়ন্তী, আমি অন্য একদিন আসব। সাদি গাড়ি চালাচ্ছে নিজের মতো, আর একটু পর পর চোখ মুছছে। আজ বড্ড কান্না পাচ্ছে সাদির। আচ্ছা, মায়া কি এমনই হয়? মেয়েটার ওপর বড্ড মায়া জমে গেছে এতগুলো দিনে। মায়া বললে ভুল হবে। নিজের ছোট বোনের মতো ভালোবাসে সাদি তাকে। রাই বাইরে তাকিয়ে আছে। জীবনটা বড্ড হাহাকারে ভরা। প্রকৃতির এই স্নিগ্ধ বাতাস আজ বিষাদের গান গাইছে। কোথাও বসন্ত নেই,
গাড়ি চলতে চলতে থেমে গেল। রাই সামনে তাকাতেই দেখল বাড়ি চলে এসেছে। রাই সাদির দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আমি আসি ভাইয়া, আর দেখা হবে কিনা জানি না, তবে আমার জানা যায় তোমার দাওয়াত রইল। আর খাটিয়ার একটা পায়া তুমি কাঁধে তুলে নিও। সাদি এবার কেঁদে দিল। রায়ের হাত জড়িয়ে ধরে বলল, এইসব কথা আমি শুনতে পারছি না। একটা ভাইয়ের কাছে যে এই কথাগুলো কতটা যন্ত্রণাদায়ক তা বুঝলে হয়তো এভাবে বলতে পারতে না তুমি। আমাকে এই ব্যাপারে কি আগে বলা যেত না? আমি দরকার পড়লে বিদেশে নিয়ে যেতাম। কাজটা ঠিক করলি না একদমই রাই। রায়েরও বড্ড কান্না পাচ্ছে। তাকেও এইভাবে একজন বোনের চোখে দেখে এটা তার জানাই ছিল না। রাই চোখের পানি মুছে বলল, আমি বাড়ির ভেতরে যাই ভাইয়া, তুমিও চলে যাও। আর প্লিজ কাউকেই কিছু বলো না। আমার শরীরটা অনেক খারাপ লাগছে। আমি কোনো প্রেশার নিতে চাই না আর। সাদি চোখের পানি মুছে নিল, তারপর বলল, আমি রাতে এসে দেখা করে যাব, কেমন? এবার যাও। সাদি রাইকে নামিয়ে দিয়ে চলে গেল, আর রাই বাড়ির ভেতরে ঢুকলো। রাই বাড়ির ভেতরে যেয়ে দেখলো সবাই ড্রয়িং রুমে বসে আছে। আনিলা বেগম ধীর পায়ে রায়ের দিকে এগিয়ে এলেন। রাই আনিলা বেগমকে দেখে মুচকি হাসলেন, কিন্তু আজ আর তিনি প্রতিদিনের মতো রাইকে দুই হাতে আগলে নিলেন না। হঠাৎ করে রায়ের ডান গালে সজোরে একটা থাপ্পড় দিলেন আনিলা বেগম। দুর্বল শরীরে রাই এই চড়টা নিতে পারল না, ছিটকে পড়ে গেল ফ্লোরে। আনিলা বেগম চিৎকার করে বলল, কিভাবে পারলি আমাদের ঠকাতে? আমরা সবাই কি তোকে কম ভালোবাসতাম? হ্যাঁ, আমরা কি চাইনি আবরার সাথে তুই ভালো থাক? আমার আজ কি মনে হচ্ছে জানিস? আমার ছেলে এতদিন যা করেছে একদম ঠিকই করেছে। আবরারের ফুফু ঠিকই বলে, তুই একটা অলক্ষী মেয়ে। যেই দিন থেকে আমার ছেলের জীবনে এসেছিস, ঠিক ওই দিন থেকেই ওর জীবনটা শেষ হয়ে গেছে। রায়ের গাল বেয়ে পানি পড়ছে। রাই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি কি করেছি মা? একবার তো বলো। একে তো পাপ করেছিস, আবার কথাও বলছিস। কেন রে? সাদিকে যখন এতই ভালো লাগে তখন আমাদের বললেই তো হতো। লুকিয়ে লুকিয়ে পরকীয়া কেন করছিস? মা, এসব কি বলছো তুমি? রাই আবরারের কাছে দৌড়ে গেল, তারপর বলল, আবরার দেখুন না মা কি বলছে। আপনি তো কিছু বলুন। আজকে কলেজে যাওনি কেন? আমি অসুস্থ হওয়ার পরেও অনেক দিন কলেজের নাম করে তুমি বাসা থেকে বের হয়েছ, কিন্তু কলেজে যাওনি। কোথায় গিয়েছিলে এতদিন? রাই চুপ করে আছে আর কাঁদছে। রাইকে চুপ থাকতে দেখে আবরার চিৎকার করে উঠল, তারপর বলল, কি হলো? কথা বলছিস না কেন? আর কতদিন বেইমানি করবি আমার সাথে? আজ সাদির সাথে কোথায় গিয়েছিলি তুই বল আমাকে। আজ যদি তোর কলেজে না যেতাম তাহলে তো জানতেই পারতাম না। কোন হোটেলে গিয়েছিলে ওর সাথে বল আমাকে। রাই এবার চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, না, আমি আর শুনতে চাই না। প্লিজ আপনি আর একটা কথাও বলবেন না আমাকে। আমাকে মেরে ফেলুন, কিন্তু এভাবে বলবেন না। আমি কিছুই করিনি। আবরার বলল, তাহলে বলো সাদিরের সাথে কোথায় গিয়েছিলে? আমি বলতে পারবো না কিছু আপনাকে। রাই বলল, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কী সব বলছেন আপনি? আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে। রাই কথাটা বলে আবরারকে ধরতে গেলেই সে সরে গেল। ওই পাপি হাত দিয়ে আমায় একদম ছোঁয়ার চেষ্টা করবি না তুই। বেরিয়ে যা। না, আমি যাব না। আবরার এবার রায়ের হাত খুব শক্ত করে চেপে ধরল, তারপর টানতে টানতে নিয়ে গেল বাড়ির বাইরে। আর রায় চিৎকার করে কাঁদতে লাগলো। রায়কে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলল আবরার। তারপর বলল, এই বাড়িতে কোনো পতিতার জায়গা হবে না।